সুপ্রিয় বন্ধুগণ, জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি শিল্প ও সাহিত্য বিষয়ক আলাপচারিতায়। আজ আমাদের মাঝে এমন একজন অতিথি রয়েছেন যিনি একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, নাট্যকার এবং সেই সাথে রয়েছেন অধ্যাপনার সাথে। তিনি হচ্ছেন মাহফুজা হিলালি। সকলের অত্যন্ত প্রিয় মুখ। যারা নিয়মিত সাহিত্য এবং নাট্য জগতে রয়েছেন তাদের অত্যন্ত কাছের মানুষ। মাহফুজা হিলালি, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, বুঝতেই পারছেন আজ আমাদের আলোচনা জমে যাবে নানা বিষয়ক আলোচনায়। আমরা আজ আলোচনা করব বাংলাদেশের নাট্যচর্চা বিষয়ক, আলোচনা করব মাহফুজা হিলালির ব্যক্তিগত জীবন, তার কবি সত্তা এবং তার সাহিত্য জীবন নিয়ে। মাহফুজা, প্রথমেই তোমার কাছে জানতে চাই তোমার শৈশব সম্পর্কে। আমার শৈশব আমার জন্ম শাহজাদপুরে, রবীন্দ্রনাথের শাহজাদপুর যেটা আমি বলি, কিন্তু খুব ছোটবেলাটা কেটেছে সমুদ্রকন্যা চট্টগ্রামে। সেখানে আমার বাবা পোর্টে চাকরি করতেন এবং ল পড়তেন চিটাগং ইউনিভার্সিটিতে। তো ওইখানে তখন আমরা ছিলাম। এরপর 4.5 বছরের সময় আমরা আবার চলে আসি। আবার অ্যাডভোকেসি হয়ে গেল এবং শাহজাদপুরের প্রথম যে 3 জন অ্যাডভোকেট তার মধ্যে আমার বাবা একজন। তো এসে সেটেলমেন্টের কাজ শুরু হলো। ওই সময়ে এসে আমরা ওখানে, আমার একটু মনে আছে সেই সময়টা। তারপরে আমরা শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ যাই এবং আবার শাহজাদপুরে ফিরে আসি যখন এরশাদের আমলে, যখন আবার উপজেলায় কোর্ট চলে আসে তখন। তো এরকম চিটাগং, শাহজাদপুর, সিরাজগঞ্জ এই মিলিয়ে আমার শৈশবের সময়গুলো কেটেছে। তোমার কি চট্টগ্রামের কথা বললে, ওটার কি কোনো স্মৃতি আছে? সেই ছোটবেলার স্মৃতি একদম নেই, কিন্তু শুনেছি বিভিন্ন কথা। তোমার পড়াশোনাটা শুরু হলো শাহজাদপুরেই? শাহজাদপুরেই শুরু হয়। আচ্ছা, তুমি কি তোমার স্কুল জীবনটা ওখানেই শেষ করলে? স্কুল জীবন এবং কলেজ জীবন আমি শাহজাদপুরেই শেষ করেছি। ঢাকায় আসলে কবে? ঢাকায় এসেছি অনেক পরে। আসলে আমার বাবা আমাকে ছাড়তে চাইতেন না কখনো। এবং ঢাকায় আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছি, পরীক্ষা দিতে চেয়েছি, আব্বা আসতে দেননি। আমার কাছে থাকো, আমার কাছে। তোমার এই যে নাট্যচর্চা বা তুমি যে নাটকের সাথে জড়িত হলে, সেটা কি? আমি সিরাজগঞ্জ থেকে। 2000 ওই বিষয়টা আমরা একটু জানি। ওই কিভাবে জড়িত হলে তুমি নাট্যচর্চার সাথে বা নাটকের জগতের সাথে? আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে কিন্তু আমি লেখালেখি করি। প্রথম আমার কবিতা লিখি আমি ওই সময়। তারপর উপস্থাপনাও করতাম স্কুলের অনুষ্ঠানে। তো এরপরে ক্লাস 9-এ যখন পড়ি তখন আমাদের ওখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র গেল, একটা শাখা করা হলো, তখন আমি সেখানে জড়িত হলাম। তো এই সাংস্কৃতিক যে অঙ্গনটা, সেটা সেই ক্লাস 7 থেকেই শুরু হয়েছিল এবং তারও আগে আমার ঠিক মনেই নেই কবে, যেহেতু আমি শাহজাদপুরের মানুষ এবং রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এবং মৃত্যুবার্ষিকীতে ওখানে অনুষ্ঠান হতো। তো আমার মনে নেই ঠিক কত বছর বয়স থেকে আমি সেখানে ছড়া পড়তাম। ছড়াটা কি তোমার নিজের লেখা নাকি? আচ্ছা, রবীন্দ্রনাথের। তো সেই ছড়া পড়া, তারপরে উপস্থাপনা করা, এই করে যখন আমি যখন সিরাজগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করছি 2000 সালে, আমি তখনও লিখছি। আমাদের ওখানে স্থানীয় পত্রিকা ছিল যমুনা বার্তা, সেখানে আমি লিখতাম। আর তোমার মনে আছে কিনা, মাতৃভূমি নামে একটা পত্রিকা ঢাকা থেকে প্রকাশ হতো, সেখানকার সাহিত্য পাতায় কিন্তু আমার লেখা প্রকাশ হতো যখন আমি সিরাজগঞ্জে। পাবনায় কিন্তু একটা পত্রিকা ছিল প্রবাহ, দেখেছো কিনা? হ্যাঁ, কিন্তু ওখানে আমি লেখা দিতাম না। তো সেই সময় যমুনা বার্তায় যখন আমি লেখা দিতে গিয়েছি তখন আমি শুনলাম যে তরুণ সম্প্রদায়ে কিছু কর্মী নেওয়া হচ্ছে, নাট্যকর্মী নেওয়া হচ্ছে এবং প্রযোজনা ভিত্তিক একটা কর্মশালা হবে। তো আমাকে ওখানে মোয়াজ্জেম ভাই ছিলেন, উনি এখন নেই, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। উনি বললেন, আমি বললাম যে আমি তো নাটক করি না। তো উনি বললেন যে তুমি লেখালেখি করো, তুমি নাটক লিখবে, চলো দেখো কেমন লাগে। তো 2000 সালে গেলাম এবং সেখানে যে শুরু হলো একটা কর্মশালা। সেই কর্মশালার মধ্য দিয়ে ওই 2000 সাল থেকেই আমার নাট্যচর্চাটা আসলে শুরু। এবং সবচেয়ে বড় কথা, 2001 সালেই আমি রবীন্দ্রনাথের বদনাম অবলম্বনে একটি
নাট্যরূপ দিলাম এবং সেটা রবীন্দ্র জন্ম 2001 জয়ন্তীতে, সালে হ্যাঁ বেশ অনেক আগে। অনেক আগে রবীন্দ্র জন্ম জয়ন্তীতে সরকারিভাবে এটা মঞ্চায়ন হলো, মানে শিল্পকলা একাডেমির, এটা কি ওই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি সেটা মঞ্চায়ন করলো। তো ওই সময় থেকে আমার, মানে 2000 সাল থেকে আমার অভিনয়ের জীবন শুরু হলো, 2001 থেকে আমার নাট্যকারের জীবন শুরু হলো। অভিনয় জীবন যে তোমার শুরু হলো, তুমি আসলে কোন চরিত্রগুলোতে অভিনয় করলে? আমি খুব কম চরিত্রে অভিনয় করেছি। আমি রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করেছি। প্রথম শুরু হয়েছিল বাউথনামা, যেটা আমাদের কর্মশালার মধ্য দিয়ে একটি নাটক নির্মাণ হলো, বাউথনামা, সেটাই করেছি। আর ঢাকায় এসে যখন আমি লোকনাট্য দলে যুক্ত হলাম, তখন লাকি ভাইয়ের দলে, তখন আমি লীলাবতী আখ্যান নামে একটি নাটক করেছি, সেটা হলো খনার উপরে। ওখানে তোমার কি চরিত্র ছিল? লীলাবতীর চরিত্র। এখন আর অভিনয় করছো না? এখন আসলে সময় দিতে পারছি না। এই যে তোমার নাটকের জগৎ তোমাকে আসলে টেনে নিল এক কথায়, যে তুমি নাটকের প্রতি আকর্ষণ বোধ করলে। এবং লেখা, মানে অভিনয়ের চেয়ে লেখার প্রতি আমার আকর্ষণ, নাটক লেখার প্রতি। হ্যাঁ। তোমার এই পর্যন্ত কতগুলো নাটক তুমি লিখেছো? আমি 20টার মতো লিখেছি, তার মধ্যে 14টা মঞ্চায়ন হয়েছে 2 বাংলায়। এবং এটা শুধু ঢাকায় বা কলকাতায় না, মানে বাইরেও, যেমন কুমিল্লায় হয়েছে, সিরাজগঞ্জে তো হয়েছেই, তারপর ইয়েতে হয়েছে, সাভারের একটা দল আমার নাটক করে, এরকম বিভিন্ন জায়গায়, টঙ্গীর একটা দল 2টো নাটক করেছে আমার। এই যে তোমার নাট্য চর্চা বা তুমি নাটক লিখছো, আমরা জানি যে তুমি মুক্তিযুদ্ধের উপরে বেশ কিছু নাটক করেছো, এবং ধরেই নেওয়া যায় যে তুমি হয়তো মুক্তিযুদ্ধ তোমার একটা প্রিয় বিষয়। তুমি মানে কেন মুক্তিযুদ্ধের উপর বেশি নাটক করেছো, বা কোত্থেকে এই প্রেরণাটা তুমি পেলে? এটা আমার পরিবার থেকে। আমার কখনো মনেই হয় না যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কারণ আমার মায়ের মুখে, আমার বাবার মুখে আমি এত শুনেছি মুক্তিযুদ্ধের কথা, যে আমার মনে হয় যে আমি ওই সময়ের মধ্য দিয়েই আমি এসেছি। এবং অনেক মুক্তিযুদ্ধকে একদম গভীরভাবে অনুভব করে যেটা লেখা, সেই লেখাটা আমাদের কিন্তু কম। তো আমি আসলে মূল কথাটা, আসল কথাটা, যেমন খুব বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু চেতনাটা যে আসলে কি সেটা বলা হয় না। তো আমি মনে করেছি যে সেইটাকে নিয়ে আসা দরকার। এবং আমার মুক্তিযুদ্ধের উপরে একটি নাটক, যেটা সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় করে, অসমাপ্ত, মানে এখনো সমাপ্ত হয়নি, যুদ্ধটাই শেষ হয়নি এখনো। হ্যাঁ। এবং এই যে কিছু মানে যুদ্ধের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে যারা ছিল, তাদেরকে বাঁচিয়ে রেখে অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে। তো সেই বিষয়গুলো ওখানে আছে, এবং ওটাই আমি যেটা এনেছি, দেখো, সেটা হলো আমরা কিন্তু মুক্তিযোদ্ধা বলতেও শুধু ছেলেদেরকেই বুঝি, রাজাকার বলতেও শুধু ছেলেদেরকে বুঝি, কিন্তু নারী মুক্তিযোদ্ধাও ছিলেন, নারী রাজাকারও ছিল। আমার অসমাপ্ত গল্পটিতে প্রধান যে চরিত্র, একজন নারী রাজাকার, সে এখনো বেঁচে আছে, তার নাম নূরজাহান, এবং তার আদেশে মানুষের গলা কেটে ফেলা হতো। উনি কোথায় আছেন এখন? শাহজাদপুরে। শাহজাদপুরে একটা গ্রাম আছে গোপীনাথপুর, সেটা আমার নানার বাড়ি। এবং ওইখানে আমার বাবা সরাসরি সম্মুখ যুদ্ধের যোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা, কিন্তু তার সার্টিফিকেট নেই, মানে তিনি সার্টিফিকেট নেননি। যাই হোক, সেটা আলাদা কথা। এবং আমার আম্মাও নেপথ্যের যোদ্ধা। হ্যাঁ, এরকম তো আসলে যে কথাটা বললে যে নারী মুক্তিযোদ্ধা, বা আমরা ধরেই নেই যে পুরুষরাই মুক্তিযোদ্ধা, নেপথ্যে তো বহু নারী নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছে। হ্যাঁ, সম্মুখ যোদ্ধাও তো ছিলেন, নারীরা সম্মুখ যোদ্ধাও ছিলেন, কিন্তু নেপথ্যে অনেক নারী, হ্যাঁ। তো সেই জায়গা থেকে সেই মুক্তিযোদ্ধা যুগলের সন্তান আমি। তো ওইটা থেকে তখন কিন্তু আমার আব্বা আম্মার মধ্যে পরিচয় হয়নি, তাদের বিয়ে হয়েছে অনেক পরে, 75 সালে তাদের বিয়ে হয়েছে। তো কিন্তু ওই দুটো কাহিনীকে, আম্মার কাহিনীগুলো এবং আমার আব্বার কাহিনীগুলো একসাথে করে, এবং ওই রাজাকার মেয়েটি নূরজাহান, সে কি করতো
সেইটা একসাথে করে আমি একটি নাটক লিখেছি অসমাপ্ত। এটার অনেকগুলো মঞ্চায়ন হয়ে গেছে এবং সেই নাটকটি কি নূরজাহান দেখেছেন? জানি না, বোধহয় বোধহয় না। দেখতে পারলে হয়তো। হ্যাঁ, আমার আম্মা পড়েছেন, ওটা তো ইয়ে হয়েছে, প্রিন্ট হয়েছে বই আকারে। আমার আম্মা খুব বই পড়েন এবং একটা কাগজ পেলেও পড়েন। উনি কি এরকম কোনো পেশার সাথে জড়িত আছেন? আম্মা ছিলেন? শিক্ষক ছিলেন, কিন্তু খুব আমরা যখন ছোট তখন মানে সময়ের সংসারের প্রয়োজনে জন্য। সংসারের জন্য তাকে ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু তার ওই পড়াটা রয়ে গেছে। তো তোমার এই মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কয়টি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক 3টি। একটি তো বললে অসমাপ্ত। আর দুটো অসমাপ্ত, সম্পর্কে যদি একটু হ্যাঁ। বলো। আরেকটি হলো গণহত্যা, ঢাকার গণহত্যাকে নিয়ে লেখা। সেটা হলো চোখ বাঁধা মাইক্রোবাস ও শূন্যতার গল্প। আমাদের বুদ্ধিজীবীদের হত্যার পরে আমাদের দেশটা যে শূন্য হয়ে গেল সেটা, আর বুদ্ধিজীবীদেরকে তুলে নিত যে মাইক্রোবাসে, সেটাকে একটু কাদা লেপা থাকতো, মানে আমাদের বুদ্ধিজীবী যেন দেখা জানা যায়, বাইরে থেকেও দেখা যাবে না, ভেতর থেকেও দেখা যাবে না। তো তা বুদ্ধিজীবীদেরকেও চোখ বাঁধা হতো, মাইক্রোবাসটাও চোখ বাঁধা ছিল। সেই কারণে এবং এখানে পুরো বিষয়টি উঠে এসছে একদম সৃষ্টির আদি থেকে ৭১ সাল পর্যন্ত। 18ই ডিসেম্বর রায়ের বাজারে পাওয়া গেল বুদ্ধিজীবীদের শত শত লাশ। এবং আমি যেটা পড়েছি সেটা হলো কচুরিপানার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে, সেই ফুলের মাঝখান থেকে আমাদের বুদ্ধিজীবীরা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন। তো সেইখানে এসে আমি নাটকটা শেষ করেছি এবং সেদিন প্রায় 7 থেকে 8 হাজার দর্শক ছিল রায়ের বাজার বুদ্ধভূমিতে। যেদিন এই নাটকটা মঞ্চায়ন হলো, কান্নার রোল পড়ে গিয়েছিল। আমি চারদিকে শুধু কান্নার শব্দ শুনছিলাম। একটি মেয়ে এসে আমার এই হাঁটুর উপরে এখানে বসে কাঁদছিল। সে নিশ্চয়ই কাউকে হারিয়েছে, তার আপন কাউকে। না, সে এই প্রজন্মের একটি মেয়ে, কিন্তু এই ভয়াবহতাটা দেখলো। আমি যেটা বলছিলাম যে গভীরে যাওয়া, সে গভীরে যাওয়া হয় না, খুব ভাষা ভাষা কথাগুলো বলা হয়। তো সেই জায়গাটা, যেমন কবি মেহেরুন্নেসার মৃত্যুটা, তাকে একদম গলা কেটে তারপর তার চুলটা ইয়ের সাথে ঝুলিয়ে, ফ্যানের সাথে ঝুলিয়ে, ফ্যানটা ছেড়ে দিয়েছে, ঘুরছে এবং মেহেরুন্নেসার গলা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, সেটা নিয়ে রাজাকাররা গোসল করছে। এই দৃশ্য দেখলে মানুষের কার কষ্ট হবে না? কিন্তু ওই জায়গায় তো দর্শককে নিয়ে যেতে হবে। সেই জায়গায় আমি জানি না কতটা পেরেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি অনেকটা পেরেছি। সেটা এটা একটা। আচ্ছা, এই তো তুমি তো আমরা আলোচনা করলাম তোমার মুক্তিযুদ্ধ নিয়ে, বা মুক্তিযুদ্ধের প্রতি তোমার একটা গভীর অনুভব, বা যেটা বললে যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি যে একটা নিষ্ঠাবান, যে একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং মুক্তিযুদ্ধকে ধারণ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে জাগ্রত রাখার চেষ্টা তুমি করেছো। সেই সাথে তুমি নারীর উপরে বেশ কিছু কাজ করেছো। তুমি যদি আমাদেরকে একটু তোমার নারীর কাজগুলো নিয়ে একটু বলো, তাহলে একটু আমাদের দর্শকরা জানতে পারবে না কি কোন ধরনের কাজ তুমি করছো। আমি গবেষণামূলক, হ্যাঁ, গবেষণামূলক অনেকগুলো বলবো না, কিছু করেছি কাজ। যেমন রাসসুন্দরী দেবী বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীকার এবং একটি মেয়ে। এটা সত্যি বলতে গর্বে একদম, এবং ওই কালটাকে সে খুব ভালো করে তুলে এনেছেন। হ্যাঁ, তো একটা পুঁথির পৃষ্ঠা পড়াও তাদের জন্য নিষিদ্ধ ছিল। চেলা কাঠের নিচে সে রেখে তারপরে পড়েছেন। তো ওনার সম্পর্কে আমি প্রথম জানতে পাই গোলাম মুর্শিদ স্যারের বইয়ে, দাসুন্দরী থেকে বেগম রোকেয়া। হ্যাঁ, সেটা। তো তারপরে আমার খুব আগ্রহ হয়। তারপরে আমি এবং সবচেয়ে খুব আশ্চর্যজনক কথা হলো ওনার বাড়ি শাহজাদপুরে, আমার বাড়িও শাহজাদপুরে, কিন্তু আমি বাড়িটা আর খুঁজে পাইনি। আমি গিয়েছি সেখানে, কয়েকদিন গিয়েছি, কিন্তু ওনারা এখন যারা আছেন তারা কেউই বলতে পারেননি। তো তার আত্মজীবনীটা থেকেই আমি মানে সংগ্রহ করেছি আসলে যে কি আছে তার মধ্যে। আমরা তো জানি যে একজন লেখক যেটা লেখেন তার আড়ালেও আরো কিছু কথা থেকে যায়, সেই কথাগুলোকে অনেক কিছু তিনি লিখতে তো পারেননি। হ্যাঁ, এবং ওই সময়ের বিভিন্ন পত্রপত্রিকা, বই, সেগুলো দেখে
তারপরে আমি তার কালটাকে বোঝার চেষ্টা। কালটাকে বোঝার চেষ্টা করেছি এবং তার উপরে আমার একটা তবে লেখা রাজসুন্দরী প্রকাশ সত্যিকার হয়েছে। অর্থে একটা কালের ধারণা আমাদেরকে দিয়ে গেছেন যে মানে অল্প কয়েকটা, নিশ্চয়ই তিনি তো আত্মজীবনী লিখেছেন, কিন্তু তিনি যদি খালি কয়েকটা লাইনও লিখতেন যে চেলা কাঠের নিচে রেখে যে সেই চৈতন্য ভগবত পড়া, তো এই বিষয়টি কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেয় যে সময়টা কেমন ছিল। হ্যাঁ, রাজসুন্দরীর পর আর কাকে নিয়ে তুমি গবেষণা করলে? ফয়জুন্নেসা চৌধুরানী, এবং এটাও কিন্তু খুবই বিস্ময়কর একটা বিষয়, চরিত্র। এবং এটার জন্য আমি অনেকবার কুমিল্লায় গিয়েছি, লাকসামে গিয়েছি, তারপর অনেক পত্রপত্রিকা, বই কিন্তু খুব কম পাওয়া যায়, একদমই পাওয়া যায়। একটা ফাউন্ডেশন আছে, একটা ফাউন্ডেশন আছে, কিন্তু তুমি পেয়েছো ফাউন্ডেশন থেকে যে বইটা বের করেছে? হ্যাঁ, সেটাও পেয়েছি। তবে তার সব কথা তিনি তার রূপজালালেই লিখে রেখে গেছেন, সেটাকেই বারবার পড়লে অনেক কিছু পাওয়া যায়। তো তার উপরে একটা রূপজালাল কিন্তু একটা বিস্ময়কর মানে সৃষ্টি। হ্যাঁ, এবং ভাবাই যায় না সেই সময়ে কিন্তু মুসলিম পরিবারগুলোতে বাংলা ভাষা নিষিদ্ধ ছিল। সেই সময়ে তিনি বাংলা ভাষায় লিখলেন, বাংলা ভাষায় এত লেখাপড়া করেছেন। এবং আমরা যে এখন নারী প্রগতির কথা বলি, সেই নারী প্রগতির পথিকৃৎ আমার কাছে মনে হয় ফয়জুন্নেসা চৌধুরানী। কারণ তার বিদ্রোহী সত্তাটা, যে আমি ঠিক বিদ্রোহী সত্তা বলবো না, আমার কাছে মনে হয় ব্যক্তিত্ব, অস্তিত্ববাদী সত্তা। আমি বলছি বিদ্রোহী বলতে চাইছি যে সমাজের প্রতি যে তার বিদ্রোহ, এই যে তিনি বাংলা নিষিদ্ধ বাংলা পড়লেন, হ্যাঁ, এবং শিক্ষার জন্য উনি অর্থ সাহায্য দিলেন, এবং শুধু 14টা স্কুল তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং সেই সময় 1873 সালে তিনি মেয়েদের জন্য ইংরেজি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। মানে মেয়েদের জন্য পড়াই নিষেধ, সেখানে আবার ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। এবং এটা কিন্তু রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মের 7 বছর আগে। এবং আরেকটা বিষয় যেটা আমরা জানতাম, তুমি যেহেতু আরো গবেষণা করেছো হয়তো আরো ভালো করে জানো, যে তার যে দাম্পত্য জীবন, সেখানেও কিন্তু তার একটা বিদ্রোহ রয়েছে। হ্যাঁ, বিদ্রোহ মানে আমরা তো এখনো প্রতিবাদী একটা দৃষ্টিভঙ্গি আর কি। হ্যাঁ, মানে আত্মসম্মান বোধ, মানে আত্মপরিচয়ের যে প্রতিষ্ঠা করা, সেই জায়গাটি কিন্তু আমরা আসলে ফয়জুন্নেসাকে অন্যভাবে দেখি, যেটা আমরা এখনো পারিনি। এখনো আমরা সমঝোতা করে যাচ্ছি যে এই এখনো আমরা আসলে মানিয়ে নাও, সেই বিষয়গুলো আছে, কিন্তু তিনি মানিয়ে নেননি। হয়তো সেটার কোনো পরিস্থিতিও ছিল না, কারণ তার বর গাজী চৌধুরী তাকে বের করে দিয়েছেন বাড়ি থেকে। এবং অনেক কিন্তু আছে, দ্বিমত আছে, কিন্তু আমি যেটা পেয়েছি আমার গবেষণায়, যে হ্যাঁ, তিনি সংসার ওই বাড়িতেই করতে গিয়েছিলেন, গাজী চৌধুরীর বাড়িতে। এবং যখন, আমার ধারণা এটা কেন, কি নিয়ে তাদের এই ঝগড়াটা হয়েছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, আমি এখনো খুঁজছি। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হলো, যেটা আমি পেয়েছি সেটা হলো তার ব্যক্তিত্ব, তার সেই একজন বিদুষী নারী, এত লেখাপড়া জানা। মানে তুমি দেখো এখনো কিন্তু প্রচন্ড উদ্যোগী একজন মানুষ। হ্যাঁ, তো এইরকম একজন মানুষকে সহ্য করা ছেলেদের পক্ষে কঠিন। তার তো আলাদা একটা অস্তিত্ব ছিল, অস্তিত্বহীন মানুষ পছন্দ করে। হ্যাঁ, সেটাই তো। সুতরাং সেই অস্তিত্ববান একজন নারীকে সহ্য করতে পারেনি গাজী চৌধুরী। এবং তার ঘরে আরো একটি স্ত্রী রয়েছে, তখন তার কাছে মনে হয়েছে সেই ভালো, অবলা ভালো, যিনি তাকে মেনে নিচ্ছেন নির্দ্বিধায়। হ্যাঁ, এবং তাকে কিন্তু একটি সন্তান দিয়ে দেওয়া হয়েছে, ফয়জুন্নেসার গর্ভের একটি সন্তানকে, বড় মেয়েটাকে দিয়ে দেওয়া হয়েছে তার সেই প্রথম স্ত্রীকে। তারপরে ও যখন ছোট মেয়ের দিকেও যখন তিনি হাত বাড়াচ্ছেন, তখন তো আর সহ্য করবেন না, এটাই স্বাভাবিক। এবং তিনি কিন্তু বলেছেন যেটা হবে না। আর যেটা আমরা পাই, যে গাজী চৌধুরী বলেছিল যে আমি কখনো তোমার মুখ দেখবো না। এবং সত্যি সত্যি জীবিত অবস্থায় আর কখনো তাদের দেখা হয়নি। মৃত্যুর পর যে মানে দেখতে, মৃত্যুর আগেই তিনি গিয়েছিলেন, বজরা ছিল ডাকাতিয়া নদীতে, কিন্তু গাজী চৌধুরী অনুমতি দেয়নি ফয়জুন্নেসাকে বাড়িতে প্রবেশের। যখন মারা গেছে তখন ফয়জুন্নেসা গেলেন এবং তার বরকে দেখলেন। এবং সবচেয়ে বড় কথা, যে এত লাঞ্ছনা যার কাছ থেকে পেয়েছেন, সেই গাজী চৌধুরীকেই কিন্তু উৎসর্গ করেছেন তার রূপজালাল বইটি। তার মানে ফয়জুন্নেসার মধ্যে এক ধরনের ভালোবাসা নিশ্চয়ই ছিল, হয়তো গাজী চৌধুরীর মধ্যেও ছিল, কিন্তু ভালোবাসার চেয়েও
বড় শক্তি আছে পৃথিবীতে। ওই যে তোমার আত্মপরিচয় নিয়ে যিনি বাঁচেন আত্মপরিচয়। তাকে তো আমরা হ্যাঁ, মানে চাই না আর কি। চাই না। এবং আমার এখনো যেরকম অনেকে আত্মহত্যা করে, অনেকে নিজেকে গুটিয়ে নেয় মেয়েরা, কিন্তু সেখানে দেখা গেল যে বরের বাড়ি থেকে ফিরে এসেই তিনি তার জমিদারি শুরু করলেন এবং প্রতাপের সাথে তিনি জমিদারি আমি এই করেছেন। জায়গাটা কি অনেক বেশি মানে হ্যাঁ। শ্রদ্ধার চোখে দেখি যে তিনি যে নিজেকে জাগাতে পেরেছেন, যেটা খুব প্রয়োজন, মানে তার বঞ্চনা বা তার দুঃখ, তার ব্যক্তিগত কষ্ট, সেই জায়গা থেকে উনি অতিক্রম করে বেরিয়ে এসে তিনি তার লেখার মধ্যে নিজের জীবনটাকে দিয়েছেন, তার সমাজ সেবার মধ্যে দিয়েছেন এবং এত পুকুর খনন করেছেন, তারপর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং তার যে দানশীলতা, তাকে নবাব উপাধি দেওয়াই হলো তো এই দানশীলতার জন্য। এবং কিন্তু তাকে নবাব উপাধি দেওয়া হয়েছিল না প্রথমে। হ্যাঁ, প্রথমে বেগম উপাধি দেওয়া হয়েছিল। তিনি প্রত্যাখ্যান করেছেন। কতটাই অস্তিত্ববান একজন মানুষ যে বললেন যে আমার জমিদারিতে আমাকে সবাই বেগম আম্মা বলে ডাকে, সুতরাং মহারানী ভিক্টোরিয়া আমাকে কি বেগম উপাধি দেবে, আমি তো এমনি বেগম আম্মা। তখন কিন্তু তাকে নবাব উপাধি দেওয়া হলো এবং তিনি একমাত্র নারী এশিয়া মহাদেশে যাকে নবাব উপাধি দেওয়া হয়েছিল। আর তার দানশীলতার কথা আমি বলছিলাম, তিনি যখন হজে গেলেন, যে দেখলেন সৌদি আরবে, যে দেখলেন যে ওখানে পানির ব্যবস্থা খুব খারাপ, ওখানে 2টো খাল খনন করে দিয়ে এসেছিলেন। বাঙালিরা যারা ওখানে যাচ্ছে তাদের থাকবার অবস্থা নেই, তিনি ওখানে সরাইখানা তৈরি করে দিয়ে এসেছিলেন এবং 1947 সাল পর্যন্ত কিন্তু সেই সরাইখানায় যেত, টাকা পয়সা যেত এখান থেকে। কতটা বড় কাজ। এবং নদিয়া জেলায় তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। তারপর সখী সমিতিতে তিনি দ্বিতীয় দাতা, মানে দ্বিতীয় সর্বোচ্চ দাতা। প্রথম দাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তার পরের যে টাকার অঙ্ক সেটাই ছিল হলো ফজলুন্নেসা। আসলে নবাব ফজলুন্নেসা আরো অনেক বেশি চর্চা হওয়া প্রয়োজন আমাদের দেশে। আর একটা বিষয় তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি তোমার যে গবেষণার বিষয় রবীন্দ্রনাথে নারী, এখানেও তুমি নারী চরিত্রগুলো নিয়ে কাজ করেছো। আচ্ছা, এখানে আসবার আগে আমি আবার একটু ফিরতে চাই ফজলুন্নেসার কাছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে, তোমার মাধ্যমে আমি সবার কাছে দাবি জানাতে চাই যে ফজলুন্নেসার জন্য একটি পদক, সাহিত্য পদক যদি দেওয়া হয়, সরকারিভাবে একটি সাহিত্য পদক যদি ফজলুন্নেসার নামে দেওয়া হয়, তাহলে আমরা খুব খুশি হব। কারণ ফজলুন্নেসা অস্তিত্ববাদী নারীর, প্রগতিশীল নারীর প্রথম উদাহরণ। সেই কারণে তাকে সম্মান করলে আমরা সম্মানিত হব। আসলে করা প্রয়োজন। হ্যাঁ, একটা দিনও থাকতে পারে যে দিনটা রোকেয়া দিবস যেরকম আছে, ফজলুন্নেসা দিবস একটা হতে পারে। যদিও ফজলুন্নেসা আগে হওয়ার কথা ছিল না, রোকেয়ার চেয়েও আগে হওয়ার কথা ছিল। সেই জন্য এবার রবীন্দ্রনাথ নারীতে ফিরে যাই। রবীন্দ্রনাথ নারী আমার গবেষণার বিষয় ছিল, পিএইচডি গবেষণার বিষয়। এখানে আমি 7 ধরনের নারীকে চিহ্নিত করেছি। রবীন্দ্রনাথ এরকম 7টি, একজনের সাথে তো আরেকজনের অবশ্যই ভিন্নতা রয়েছে, তারপরে কিছু কিছু মিল রেখে 7টি ভাগ আমি করেছি। তো তার মধ্যে একটি ভাগে আছে বিদ্রোহী নারী, বিদ্রোহী সত্তা যারা। তো আমার কাছে মনে হয়েছে সবার মধ্যেই রবীন্দ্রনাথ একটু নারীর অস্তিত্ববাদ তুলে ধরবার চেষ্টা করেছেন এবং এই নারীগুলোর মধ্যে একটু বেশি। এখন তোমার প্রশ্নে ফিরে আসি রবীন্দ্রনাথ নারী নিয়ে। তো রবীন্দ্রনাথের ছোট বড় 77টি নাটক আছে এবং 77টি নাটকে প্রায় 200টি নারী চরিত্র রয়েছে। এই সবগুলো চরিত্র নিয়ে কিন্তু আমি কাজ করেছি এবং এই চরিত্রগুলোকে আমি 7 ভাগে ভাগ করেছি। একটি চরিত্রের সাথে আরেকটি চরিত্রের সবসময়ই তো কিছু পার্থক্য থাকবেই, কিন্তু তারপরেও একটু একটু যে মিলগুলো আছে সেই মিলগুলো নিয়ে এই 7টি ভাগ। এবং সেখানে সবচেয়ে যে বিস্ময়কর যে ভাগ সেটা হলো বিদ্রোহী সত্তা যে নারীগুলোর মধ্যে রয়েছে। হ্যাঁ, কুমুদিনী, যেমন কুমুদিনী মানে যোগাযোগ তো উপন্যাস রয়েছে, সেটাকে নাট্যরূপ দিয়েছেন রবীন্দ্রনাথ। সেখানে কুমুদিনী বলছে যে আমি যদি ওদের ছেলের মা, তার চেয়ে আমি যদি কুমুই না হলাম তাহলে আমি কে? আমাকে তো আগে কুমু হতে হবে, তারপরে না আমি কারো মা। সুতরাং এই যে আমি সত্তাটা, সেটা এবং একটা বালিকা চরিত্র যেটা বিসর্জনের বালিকা, সেই বালিকা কিভাবে বলছে যে কে তোমার বিশ্বমাতা, মোর শিশু চিনিবে না তারে।
হুম। মানে বিশ্বমাতা হতেই পারে, কিন্তু আমার শিশু তো আমার সন্তান। হুম। এই যে কথাগুলো বের হয়ে মানে আসছে, আমি তো যেটা মানে আমিও যে মানুষ, আমার যে অস্তিত্ব রয়েছে সেই জায়গাটি। সেই জায়গাটাই। এবং অন্য আরেকটি জায়গায় এটা তো দেবতার বিরুদ্ধে কথা বলা, হুম। যে দেবতা কেমন দেবতা যে সে সন্তানের রক্ত নিচ্ছে, বলি দেওয়া হচ্ছে, যেহেতু দেবতার সামনে তার শাক শিশুটাকে বলি দেওয়া হয়েছে, তার যে ছাগল, প্রিয় ছাগলটাকে। তো সেটা বলছে যে আমার সন্তানের রক্ত, তোমার মাতা কে? তোমার বিশ্ব মাতা। হুম। মোর শিশু চিনিতে না তারে, আমি তার মা। হুম। এই যে মানে সামাজিক বিষয়গুলো এবং এই যে মানবতার বিষয়গুলো, সেগুলো একজন নারীর একটি এবং খুবই ছোট্ট, তোমার খুবই আমি বলবো যে একদম অস্তিত্বের প্রশ্নগুলো তুলে আনা। হ্যাঁ, এই এই নারীদের মধ্য দিয়ে। এবং রবীন্দ্রনাথ যে সময় লিখেছেন সেই সময় তো আসলে ছেলেদের মধ্যেই, বাঙালি ছেলেদের মধ্যেই ব্যক্তিত্ব বিষয়টি আসেনি মেয়েদের তো সেইভাবে, দূরের কথা। মেয়েদের তো দূরের কথা। তার মানে রবীন্দ্রনাথ চিন্তা করেছেন যে হ্যাঁ, এরকম প্রয়োজন। প্রয়োজন অস্তিত্বটাকে জাগিয়ে তোলা হ্যাঁ, প্রয়োজন। আমরা একটুবার বাংলাদেশের নাট্যচর্চার ক্ষেত্রে আসছি। এই যে তুমি তো দীর্ঘদিন ধরে নাটকের সাথে আছো, মঞ্চ নাটক লিখছো, তোমার নাটক মঞ্চস্থ হচ্ছে। বর্তমান সময়ে বাংলাদেশের মঞ্চ নাটক নিয়ে তুমি কতটা আশাবাদী? আমি সবসময় আশাবাদী মানুষ, সুতরাং আশা করতে চাই। কিন্তু আগের মতো কি মঞ্চ কিন্তু নাটকের দর্শক আছে? আগেও যে দর্শকগুলো ছিলেন এখনো সেই দর্শক বৃদ্ধি পায়নি। হুম। এটা হলো মূল মানে কথা। মঞ্চ নাটককে আমরা মঞ্চ খুব মানুষের কাছে নিতে পারছি বা নিয়ে যেতে না, পারছি? না নিতে পারিনি। এটা কেন? আমাদের এই ব্যর্থতা। ব্যর্থতাটা কেন? যদি আমাদের ঢাকার কথা বলি, সেখানে যে ব্যর্থতা সেটা হলো যানজট একটা অনেক বড়। ৫টার সময়ে মানুষের অফিস শেষ হচ্ছে, কর্মক্ষেত্র থেকে বাড়ি যাচ্ছেন, তারপর সেখান থেকে আবার ৭টায় এসে নাটক দেখাটা হয়ে ওঠে না। আমরা এক কেন্দ্রিক, আমাদের মহিলা সমিতি এবং শিল্পকলা একাডেমি এক কেন্দ্রিক। যদি উত্তরায়ও একটা মঞ্চ থাকতো, সেখানে যদি নিয়মিত নাটক হতো, যদি ইয়েতে মিরপুরের দিকে একটা মঞ্চ থাকতো, যদি ধানমন্ডিতে একটা নাটকের সবসময় নিয়মিত, মানে আমাদের নাটকের মঞ্চ খুব কম কম এবং এক জায়গায়, এক জায়গায় এটাকে মানে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দরকার। দেওয়া দরকার। তাহলে মানে নাটকের দলগুলো সেখানে যেয়ে যেয়ে নাটক করবে। আচ্ছা। আরেকটা বিষয় কি মনে হয় যে এই ধরো ইন্টারনেট বা ফেসবুক বা এই যে আমাদের যে মানে মাল্টিমিডিয়ার যে জগৎ, সেইটা কি আমাদেরকে বিমুখ করেছে মঞ্চ নাটক থেকে? না, সেটা করেনি। সেটা বিমুখ করতে পারবে না, কারণ মঞ্চ নাটকটা হলো একদম জীবন্ত মানুষের সাথে জীবন্ত মানুষের কথোপকথন। সুতরাং এটা কখনোই মিডিয়ার সাথে এটা কোনো বিরোধিতা নেই। বিরোধিতা। এবং মিডিয়া যেটা দেখছে সেটার চেয়ে মঞ্চে এসে দেখা আমার কাছে মনে হয় রোমাঞ্চকর অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় কি এই ক্ষেত্রে আমরা ভাবতে পারি যে মানুষ যে ধরনের জনপ্রিয়তা চায় বা রাতারাতি এখন ধরো তুমি ফেসবুকে যদি তুমি কিছু করো, রাতারাতি তুমি যেই ভিউটা পাবে সেটা মঞ্চে আসবে না, আসবে না বা অনেক মানে অনেক স্লো আমরা জানি। হ্যাঁ। আর মঞ্চে অনেক বেশি নিষ্ঠা প্রয়োজন, অনেক বেশি শ্রম নির্ভর একটা বিষয়। সেগুলোর জন্য কি কিছুটা মানে এখন মানুষ যেহেতু খুব দ্রুত জনপ্রিয়তা চায়, সেটা তো শিল্পীর সমস্যা, সে কিভাবে জনপ্রিয়তা মানে চাইছে। শিল্পীর ওই নিষ্ঠাটা কি কমে গেছে কিনা? একটু তো কমেছে, তবে সেটা তো শুধু কিন্তু আমরা শিল্পীকে দোষ দিতে পারি না, কারণ মঞ্চ নাটক থেকে আমরা কোনো আয় করতে পারি না, বরং পকেটের পয়সা, ব্যাগের পয়সা দিয়ে, নিজের পয়সা, নিজের গাটের পয়সা দিয়ে। আবার তুমি বলছো যে দর্শকরাও করতে হয়তো হয়। যেতে পারছে না অনেক সময়। হ্যাঁ, যেতে পারছে ফলে না। তুমি পয়সা দিয়েও হয়তো আনন্দ পেতা যদি দর্শক বেশি দর্শক আসতো। বেশি দর্শক এই আসতো। জায়গাটা কিভাবে, একটা কথা বললে তুমি যে যদি ছড়িয়ে দেওয়া যায়, আরো যায়। দুই একটা সমাধানের পথ যদি বলো। সমসাময়িক বিষয়গুলো নিয়ে যদি নাটক লেখা যায়। একটা বা একটু সময় কি এস এম প্রচারের সুলাইমান, প্রয়োজন আছে? এখন কিন্তু অবশ্যই প্রচারের মঞ্চ প্রয়োজন নাটক আছে। আমরা ওই শিল্পকলার কাছে দেখলে বা দু একটা পোস্টার দেখে, এছাড়া কিন্তু আমরা জানিও না কখন কোন মঞ্চ নাটক আসছে। প্রচারের তো প্রয়োজন আছে। না, এখন অনেকগুলো প্রচার হয়, ফেসবুকে অনেকগুলো প্রচার হয়, তাছাড়া পেপারে দেওয়া হয়, অ্যাড গুলো দেওয়া হয়, এগুলো তো হয়। কিন্তু মূল সমস্যা যাওয়াটা, এবং মানুষ তো, আমার কাছে তো এখন মনে হচ্ছে মানুষ শিল্প বিমুখ। আর নতুন ছেলে কি কম আসছে বা ছেলে মেয়ে, আমি বলবো যে নতুন সবারই কি কম যেটা আসছে? বললে যে খুব শর্টকাটে রাস্তা। তো সেটা তো মঞ্চে হয় না, মঞ্চ তো একটা নিষ্ঠার জায়গা। এই যে আমাদের মঞ্চে আমাদের কর্মী কম আসছে বা শিল্পের
শিল্পী কম পাচ্ছি বা ওই নিষ্ঠাটা পাচ্ছি না, এটার জন্য কি করা যায়? আমরা এটা তোমার কি কোনো যদি suggestion আছে? হ্যাঁ সরকারিভাবে যদি এটাকে অনুদান দেওয়া যায়, এটাকে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই কিন্তু উম, দলে অন্তত একজন দুজনকে ইয়ে করা হয়, হ্যাঁ বেতন দেওয়া হয়। তো সেরকম সেইটা যদি করা হ্যাঁ যায়। সেটা যদি মানে করা যায়। অনুদানের বিষয়টি বা শিল্পীর অন্তত অ্যাটলিস্ট তার জীবিকাটা যেন মানে ঠিক থাকে, সেই কারণ জায়গাটা তাকে তো নিশ্চিত করা জীবিকা যায়। অন্য জায়গায় করতে হচ্ছে, হুম। আমাকে একটি জায়গায় পড়াতে হচ্ছে, তারপরে এসে আমাকে নাটক করতে হচ্ছে। সুতরাং জীবিকার জায়গাটা যদি এখানেই হয়ে যায়, হুম। তখন কিন্তু আমি অন্য জায়গায় আর মন অনেক দিতে বেশি যাব তখন না, সময় এবং শ্রম সময় দেওয়া দিতে। সম্ভব হবে। হ্যাঁ, এটা আচ্ছা, যদি হতো তাহলে খুব তোমার ভালো হতো। নাট্য চর্চা বা নাটক নিয়ে কথা বললাম, কবি সপ্তাহ নিয়ে একটু কথা বলি। তুমি তো কবিতা লিখছো বা তোমার বইও রয়েছে। তো এই যে কবিতা চর্চার ক্ষেত্রে তুমি আসলে কখন সময় পাও বা কখন সময়টা দাও কবিতা চর্চার ক্ষেত্রে? এটা তো নির্দিষ্ট করে কোনো সময় নেই। কখনো হয়তো মনে হয় একটি লাইন, হুম। কখনো একটি বোধ আসে যে আমি এরকম করে একটা ভাবছি, সেই ভাবনাটাকে আমি রূপ দেই। তো কবিতা চর্চাটা কি তোমার ছোটবেলা থেকেই ছিল? একদম, আমি বললাম যে ক্লাস 7 এ থাকতে আমি প্রথম কবিতা লিখি। কিন্তু লিখছো বোধহয় কম, তাই না? লিখি কম। আচ্ছা। অন্য সবকিছুর শেষ করে তারপরে কবিতাটা লেখা হয় কম। শুধু কবিতা যদি লিখতাম তাহলে হয়তো বেশি লেখা হতো। তো এই আর হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব যখন কষ্ট পাচ্ছি অথবা খুব উচ্ছ্বসিত হচ্ছি, তখন একটা তার মানে স্বতঃস্ফূর্ত আগমন হ্যাঁ কবিতার। স্বতঃস্ফূর্ত আগমন। যেমন আমার একটা কবিতার নাম হলো ধর্ষক, এবং সেটা শেষ লাইন হলো, তবুও আমার গর্ভে জন্ম নেয় ধর্ষক। মানে মেয়েদের কথা বলেছি, তা তো অবশ্যই। তাই না? মানে আমার কষ্টটা, মায়ের কষ্টটা একটু চিন্তা করো। একটি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সে ধর্ষক, কিভাবে সম্ভব, কিভাবে হয়? তো এরকম কঠিন প্রশ্ন। যাই হোক, তোমার সাথে অনেক বিষয় আলাপ হলো। তো সবকিছু মিলে তুমি একটা আমরা জানি যে ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা পেশার সাথে জড়িত আছো। ওখানে বোধহয় তুমি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে এবং বাংলা বিভাগে পড়াচ্ছ। এই যে বাংলা বিভাগে যে পড়াচ্ছ, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কেমন আগ্রহ দেখছো বাংলা সাহিত্যের প্রতি? আচ্ছা, আমাদের কিন্তু বিভাগ নেই, আমরা বাংলা কোর্স পড়াই, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সে যে সাবজেক্টেই পড়ুক, সে ইঞ্জিনিয়ারিং পড়লেও তাকে বাংলাটা পড়তে হয়। আচ্ছা, তো সেই কারণে ব্র্যাক ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রীরাই আমাদের ছাত্রছাত্রী। আচ্ছা, আচ্ছা। তো ওরা যখন আসে, ওরা হলো তৃতীয় সেমিস্টারে বাংলাটা পড়ে। তার মানে তোমরা অনেক ছাত্রকেই দেখতে পাচ্ছ। হ্যাঁ কেমন আগ্রহ দেখো বাংলার প্রতি তাদের? হ্যাঁ, ওরা যখন প্রথম আসে ক্লাসে, তখন ওরা খুব মানে ওরা বাংলা খুব আবার পড়তে হবে মানে এরকম একটা বিরক্তি নিয়ে আসে, এবং যখন চলে যায় তখন ওরা বলে যে আমরা এখন থেকে বাংলা পড়বো। বাহ! মানে আমাদের তো এটা দুর্ভাগ্য যে এই জাতি বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, কিন্তু বাংলাটাকে আমরা সেভাবে না, একটা সম্মানজনক জায়গায় নিতে নিতে পারিনি। পারছি না। এখন তো আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, আরো বেশি, মানে আমাদের ডাকগুলো পর্যন্ত আমরা ভুলে যাচ্ছি। আমরা একটি বাক্য বলতে আমরা দুটো খালা তিনটে বলি করে, না, হ্যাঁ আমরা খালাম্মা খালা বলি না, আন্টি বলি। ফুপু বলি না, আমাদের ফুপুকে খালাকে এগুলো ভুলে যাচ্ছে সবাই। সবাই আন্টি, চাচাকে মামাকে ভুলে যাচ্ছে, ফুপা খালু কোনো ডাক নেই, এগুলো সবই। তা এই যে তুমি শিক্ষক হিসেবে তোমার মানে মানে সাজেশন কি যে বাংলা চর্চার জন্য আসলে কি করা প্রয়োজন? বাংলাকে ভালোবাসতে হবে, ভালোবাসার চেয়ে বড় মানে কোনো শক্তি নেই। ভালোবাসাটা কিভাবে বাসাবো, মানে কিভাবে পরিবার কি করলে থেকে, পরিবার থেকে কেন আমি বলবো বাবা সুইট খাও, এটা সুইট, আমরা বলবো এটা মিষ্টি, তাই না? বা তুমি কি বা সুন্দর, আমাদের ভাষা যে আসলে দুর্বল নয় বা কোনো এটা আমাদের ভাষা তো হীনমন্যতার দুর্বল কিছু নেই, নয়, এই জায়গাটাকে বোঝা। কারণ ইউনেস্কো তো বাংলা ভাষাকে সবচেয়ে শ্রুতিমধুর ভাষা বলেছে। সেই জন্যই হয়তো হীনমন্যতা বোধ থেকে মুক্তি দেওয়ার জন্য বারবার বলতে হবে যে ভাষাটা যে আমার গুরুত্বপূর্ণ। হীনমন্যতা তো নয়, কারণ আমরা কিন্তু আছে তো ইয়ে জাতি। হীনমন্যতা মানে হলো আমরা তো গরিব জাতি, যারা শাসন করছে পৃথিবী তারা ইংরেজ, সে আমেরিকা হোক আর ইংল্যান্ড হোক। তো সুতরাং সেই রাজার জাতির ভাষাটা প্রতি মানুষের লোভ সবসময়ই, কিন্তু যখন ভারতবর্ষ যখন শাসন করছিল মুঘলরা, তখন কিন্তু সবাই ফার্সি শিখত, বা এখন ধরো কলকাতা কেন্দ্রিক জীবনও কিন্তু হিন্দি এবং ইংরেজি। মানে সুতরাং সেই জায়গা থেকে, মানে একটা বিশ্ব রাজনীতির জায়গা থেকেই তো আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা যদি উন্নত জাতি হতাম, হয়তো
ইংরেজরা বাংলা শিখতো, কিন্তু আমাদের ভাষাটাকে ভালোবেসে আমরা যদি এখন আমাদের ভাষাটাকে সুন্দর করি, কেন চীন, জাপান, জার্মানি ওরা তো ইংরেজিটাকে এভাবে গ্রহণ করেনি। কিন্তু অর্থনীতি অনেক বড় ব্যাপার, সেটা আহ, বলেছি। কিন্তু আমরা যারা এখন বড় আছি তাদের দায়ভার অনেক বেশি। অনেক বেশি। আমরা যদি তাদেরকে ছোটবেলা থেকে ওই ইংরেজিটা না শিখিয়ে বাংলাটাই বললাম, ওরা পরে ইংরেজিটা শিখে যেহেতু নিল। আমার ভাষা একটা খুব শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, ইচ্ছা করলে আমি সব শব্দেরই প্রতিশব্দ মানে শিখাতে পারি, ইংরেজি শব্দের উপর নির্ভর করতে হচ্ছে না না সেভাবে। না, তো আমরা অনেক কিছু আলোচনা করলাম তোমার সাথে, এবং হয়তো সময় পেলে আরো আলোচনা করা যেত। সত্যিকার অর্থে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে ভাষাটাকে ভালোবাসা। আমরা যদি আমাদের আগামী প্রজন্মের মধ্যে এই ভালোবাসাটাকে দিতে পারি, ভালোবাসার বোধটাকে জাগিয়ে তুলতে পারি, তাহলে আমরা আশা করি যে আগামী প্রজন্ম নিশ্চয়ই বাংলা ভাষা শিখবে এবং আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করে তুলবে, এবং নানাভাবে আমাদের চিন্তার বোধের জায়গাগুলো আরো অনেক বেশি সুস্পষ্ট হবে। নিশ্চয়ই। তো আশা করি তোমার সাথে আবারও দেখা হবে, আবারও নিশ্চয়ই আসবে। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ আলাপচারিতায় ছিলাম মাহফুজা হিলালির সাথে। আশা করি আপনারা বাংলাদেশের নাট্যচর্চা, বাংলাদেশের নাট্যের বিষয়ে নানা দিক এবং মাহফুজা হিলালির বিভিন্ন বিষয় জানতে পেরেছেন। আমরা আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে। জয়া নন্দিনীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে নিশ্চয়ই আমরা আরো একজন অতিথিকে নিয়ে আসব, যার মাধ্যমে আমরা আবারও মাতব আলাপচারিতায় শিল্প ও সাহিত্য বিষয়ে। ভালো থাকবেন সবাই সে পর্যন্ত।